কিছু বাড়ি শুধু ইট, কাঠ আর কংক্রিট দিয়ে তৈরি হয় না, কিছু বাড়ি তৈরি হয় স্মৃতি, ভয় আর এমন সব ঘটনার উপর যেগুলো কেউ জানতে চায় না। শহরের কোলাহল থেকে দূরে একেবারে নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকা এই পরিত্যক্ত বাড়িটা আজও চুপচাপ সব দেখে। কেউ বলে এখানে কেউ থাকে না, আবার কেউ বলে এখানে কিছু থেকে গেছে। রাত গভীর হলে আলো জ্বলে ওঠে, আয়নায় অদ্ভুত ছায়া নড়ে, আর যে একবার এই বাড়ির গল্প শোনে সে আর আগের মতো থাকে না। আজ আমি আপনাদের শোনাবো সেই বাড়ির গোপন ইতিহাস যা কেউ জানে না। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে, শহর থেকে অনেক দূরে, একটা ছোট গ্রাম ছিল। গ্রামটার শেষ প্রান্তে ছিল একটি বড় পুরনো দোতলা বাড়ি। লোকেরা একে বলতো মুখার্জি বাড়ি, কিন্তু গত প্রায় 40 বছর ধরে সেখানে কেউ থাকে না। দিনের বেলাতেও মানুষ ওই বাড়ির সামনে দিয়ে যেতে চাইতো না, আর রাত হলে তো প্রশ্নই নেই। বাড়িটা এমনভাবে দাঁড়িয়েছিল যেন সময় তাকে ভুলে গেছে, কিন্তু সে সময়কে ভুলে যায়নি। গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই বাড়িতে নাকি একসময় খুব সুখী একটা পরিবার থাকত। বাবা রাজেন মুখার্জি, মা কমলা দেবী, আর তাদের একমাত্র মেয়ে রাধিকা। রাধিকা ছিল খুব শান্ত, ভদ্র আর অদ্ভুতভাবে চুপচাপ। কিন্তু এক রাতে সবকিছু বদলে যায়। গ্রামের লোকেরা বলে সেদিন রাতে হঠাৎ করে মুখার্জি বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা যায়। কেউ বলে সেটা ছিল কাদার শব্দ, কেউ বলে রাগে চিৎকার, আর কেউ কেউ বলে ওটা মানুষ নয়, কিছু একটা আর্তনাদ করছিল। সকালে দেখা যায় বাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই। রাজেন, কমলা, রাধিকা তিনজনই নিখোঁজ। কোনো রক্ত নেই, কোনো চিহ্ন নেই, শুধু বাড়ির ভেতরে অদ্ভুত একটা ঠান্ডা ভাব। পুলিশ এসেছিল, অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু আশ্চর্যের বিষয় তারা কখনোই বাড়ির উপরের ঘরটা ঠিকভাবে তল্লাশি করেনি। কারণ যে পুলিশ অফিসার প্রথম সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিল সে নাকি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার মুখ ছিল ফ্যাকাশে, আর জ্ঞান ফেরার পর সে শুধু বলেছিল ওখানে কেউ দাঁড়িয়েছিল, কিন্তু সে জীবিত নয়। এরপর থেকে তদন্ত বন্ধ হয়ে যায়। বছরের পর বছর কেটে যায়, বাড়িটা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। গাছপালা বেড়ে ওঠে, জানালা ভেঙে যায়, দেয়ালে ফাটল ধরে, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি। রাত 3টায় ওই বাড়ির উপরের ঘরে আলো জ্বলে ওঠে। কেউ থাকে না, বিদ্যুৎ সংযোগ নেই, তবুও আলো। আমি তখন কলেজে পড়ি, ভৌতিক বিষয় নিয়ে খুব আগ্রহ ছিল। গ্রামের ওই বাড়ির গল্প শুনে আমি সিদ্ধান্ত নিই নিজেই গিয়ে দেখব। এক রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে আমি মুখার্জি বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটা সামনে থেকে আরো ভয়ঙ্কর লাগছিল। দরজাটা ধাক্কা দিতেই কর্কশ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা পুরনো গন্ধ, স্যাঁতস্যাঁতে আর ধুলোর। দেয়ালে পুরনো ছবি ঝুলছে, কিন্তু সব ছবির মুখ নখ দিয়ে আঁচড়ানো। হঠাৎ মনে হলো আমি একা নই, আমি নিচতলায় দাঁড়িয়ে উপরে তাকালাম। ঠিক তখনই ঠক 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 সিঁড়ি দিয়ে কেউ নামছে, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। প্রতিটা ধাপে শব্দ, কিন্তু কোনো ছায়া নেই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভয়ে ভয়ে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। সব দরজা বন্ধ, শুধু একটাই ঘর খোলা। ভেতরে ঢুকতেই তাপমাত্রা হঠাৎ কমে গেল। ঘরের মাঝখানে একটা ছোট খাট, আর আয়নার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, তার চুল মুখ ঢেকে রেখেছে। আমি ধীরে বললাম, তুমি কে? মেয়েটা আয়নায় তাকিয়েই বলল, তুমি কি আমার গল্প শুনতে এসেছো? তার কণ্ঠস্বর ছিল একসাথে শিশুর আর বৃদ্ধার মতো। সে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। তার চোখ স্বাভাবিক ছিল না। রাধিকা বলল তার বাবা মা তাকে এই বাড়ির উপরের ঘরে আটকে রাখত, কারণ সে নাকি অভিশপ্ত। এক রাতে ভয়ের চাপে সে কিছু একটা করে ফেলে, কিন্তু সেটা দুর্ঘটনা ছিল। কেউ তার কথা শোনেনি। রাধিকা বলল তার বাবা মা মারা যাওয়ার পর সে একা হয়ে যায়। এই বাড়ি, এই ঘর, এই আয়না, সব কিছুতেই তার স্মৃতি আটকে গেছে। সে যেতে পারে না। হঠাৎ করে আমার টর্চ নিভে গেল। ঘরটা অন্ধকার। শেষবার শুনলাম যারা আমার গল্প শোনে তারা আমাকে ভুলে যায় না। তারপর আমি নিজেকে বাড়ির বাইরে পেলাম। ভোর হয়ে গেছে, আজও সেই বাড়ি দাঁড়িয়ে আছে। রাত 3টায় আলো জ্বলে, আর কেউ যদি খুব মন দিয়ে শোনে তাহলে নাকি একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। ভোরের আলো ফুটতেই আমি বুঝতে পারলাম আমার হাত এখনো কাঁপছে। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু মাটিতে চোখ পড়তেই আমার বুক ধক করে উঠল। বাড়ির দরজার সামনে নতুন পায়ের ছাপ, কিন্তু আমি ছাড়া সেখানে আর কেউ ছিল না। পায়ের ছাপগুলো ছোট, একটা কিশোরীর মতো। আমি সঙ্গে যে ক্যামেরা এনেছিলাম তা রাতের কিছু অংশ রেকর্ড করেছে।
বাড়ি ফিরে এসে ভিডিওটা চালালাম। প্রথমে সব স্বাভাবিক, কিন্তু রাত 3:17 একটা জিনিস চোখে পড়ল। আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে আছি, আর ঠিক আমার পেছনে একটা ছায়া। সে ছায়ার মুখ স্পষ্ট নয়, কিন্তু চুলগুলো লম্বা। সে আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল। পরদিন আমি গ্রামের এক বৃদ্ধের সাথে দেখা করি। তিনি অনেকদিন আগে স্কুল শিক্ষক ছিলেন। মুখার্জি বাড়ির নাম শুনে তিনি চুপ করে গেলেন। তারপর ঘরের ভেতর থেকে একটা পুরনো ডায়েরি এনে দিলেন। বললেন, এইটা রাজেন মুখার্জির লেখা। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। এক জায়গায় লেখা ছিল, রাধিকা স্বাভাবিক না, সে রাতে আয়নার সামনে কথা বলে বলে কেউ তাকে ডাকছে। আরেক পাতায়, গ্রামের লোকেরা জানলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল শেষ পাতায়, আজ ওকে উপরের ঘরে আটকে রাখলাম। দরজার ওপাশে দাঁড়িয়েও হাসছিল। ডায়েরি পড়ে বুঝলাম, যা বলা হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছিল। সেদিন রাতে রাধিকাকে উপরের ঘরে আটকে রাখার পর রাজেন আর কমলা নিচে ছিলেন। রাত 3টার দিকে উপর থেকে আয়নার ভাঙার শব্দ। তারপর একটা মেয়ের কণ্ঠে বলা হয়েছিল, এখন আর দেরি নেই। তারপর আর কিছু লেখা নেই। আমি আবার বাড়িটাই গেলাম। এইবার দিনের বেলা। উপরের ঘরের আয়নাটা এখনো সেখানে ছিল, কিন্তু কাছে গিয়ে দেখি আয়নায় আমার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ছে। আমি হাত তুললাম, প্রতিবিম্ব 1 সেকেন্ড পরে তুলল। হঠাৎ ঘরের কোণে একটা কণ্ঠ ভেসে এল। কণ্ঠটা রাধিকার না। সে বলল, ও একা নয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা আবার বলল, এই বাড়িতে আরও একজন আছে। গ্রামের লোকেরা জানত না রাধিকা নাকি ছোটবেলা থেকেই আয়নার ভেতরে কাউকে দেখত। সে বলতো, একজন বন্ধু আছে যে শুধু আয়নায় থাকে। কেউ বিশ্বাস করেনি, কিন্তু যদি সেই বন্ধু কখনো আয়নার বাইরে আসতে চায়। আমি যখন বাড়ি ছাড়ছিলাম, পেছনে থেকে রাধিকার কণ্ঠ শুনলাম, আমাকে নয়, আয়নাটাকে ভয় পেও। আমি ঘুরে তাকালাম, ঘরটা ফাঁকা, কিন্তু আয়নায় দুটো ছায়া দাঁড়িয়ে। এখন গ্রামে একটা কথা চালু আছে, রাত 3টায় যে আলো জ্বলে ওটা রাধিকার নয়, ওটা আয়নার ভেতরের কিছু একটার উপস্থিতি। রাধিকা নাকি এখন পাহারা দেয়। রাধিকার শেষ কথাটা আমার মাথা থেকে যাচ্ছিল না, আমাকে নয়, আয়নাটাকে ভয় পেও। আমি জানতাম, যদি এই গল্প শেষ করতে হয় তাহলে আমাকে আবার মুখার্জি বাড়িতে যেতে হবে। এইবার রাতে নয়, ঠিক রাত 3টার সময় বাড়ির সামনে দাঁড়িয়ে দেখি উপরের ঘরের আলো জ্বলছে। আগের মতো নয়, এই আলোটা স্থির না, হালকা হালকা কাঁপছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। পুরো বাড়ি নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার ভেতর একটা হালকা ফিসফিস শব্দ, যেন কেউ কথা বলছে। আয়নার ওপাশে ঘরের দরজা খোলা ছিল।